সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সাথে আছি আমি মেজবাহ শিবুল। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন এস.এম. রাশিদুল ইসলাম, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক এবং অর্থ, বাণিজ্য ও বিনিয়োগ খাতের বিশ্লেষক। রাশিদ ভাই, আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ স্বাগত জানাচ্ছি। শিমুল, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করে থাকি। তেমনিভাবে আজকে আমাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে 4 দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন সেটি আজকে শেষ হতে চলেছে। তো রাশিদ ভাই, আমরা আসলে সেই সংবাদটি দিয়ে শুরু করতে চাই, যেহেতু এই নতুন সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, আকাঙ্ক্ষার সরকার, জনগণের সরকার, এবং তার নেতৃত্বে রয়েছেন একজন বিশ্ব নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন, বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী তিনি। তো তার নেতৃত্বে যে সরকার বাংলাদেশে এই 8 মাস পার করলো এবং 8 মাসের মধ্যে আমরা দেখলাম যে প্রায় 2000-এর অধিক বিনিয়োগকারীদেরকে নিয়ে তিনি বাংলাদেশের ঢাকার বুকে বিশাল একটা সম্মেলন করে ফেললেন এবং আজকে তার শেষ দিন। আপনি একজন ইকোনমিক রিপোর্টার হিসেবে এবং হচ্ছে এই খাতের বিশ্লেষক হিসেবে নিশ্চিতভাবে যে এই বিষয়টি আপনি পর্যবেক্ষণ করেছেন, তো আসতে চাই আসলে সেই আলোচনায় যে কি দেখলেন এই সম্মেলনটা, আসলে কি কারণে আমাদের মধ্যে নতুন বা ডাইমেনশনগতভাবে একটু ভিন্ন হতে পারে। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবং আপনারা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করছেন এটি চমৎকার, কারণ আপনি যদি দেখেন যে এবারে যে সম্মেলনটি হচ্ছে গত 4 দিন যাবত, আজকে সহ গত 4 দিন ধরে সম্মেলনটি হয়েছে, এবং আপনি দেখেছেন যে আমেরিকা, ভারত, আপনার চীন, জাপান, কোরিয়া থেকে ইনভেস্টার আসছে, আরও অনেক দেশ থেকে আসছে। তা আপনি দেখেছেন যে এবারের সম্মেলনে আমি বলবো যে সবচেয়ে বড় বিষয় ছিল যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, উনি নিজেই এই সম্মেলনটিকে লিড দিচ্ছেন। আগেও বাংলাদেশে আমরা একাধিক বিনিয়োগ সম্মেলন দেখেছি, সেখানে আমরা ওই সময় যিনি সরকার প্রধান ছিলেন আমরা দেখেছি উনি একটা প্রোগ্রামে যেতেন, একটা বক্তৃতা দিয়ে চলে আসতেন। ওনার সাথে কিন্তু এই যে বিনিয়োগ সম্মেলন, যে সমস্ত বিনিয়োগকারীরা দেশের বাইরে থেকে এসছে তাদের সঙ্গে কিন্তু কোনো সংযোগ হতো না। কিন্তু আমাদের এবারের সম্মেলনে যেটি আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সারা বিশ্বে, যেহেতু উনি খুবই সমাদৃত একজন মানুষ এবং উনি অর্থনীতিটাকে বোঝেন কিভাবে এটাকে চাঙ্গা করতে হয়, উনি কি করেছেন আপনি যদি গতকালকে আমরা দেখেছি যে উনি মিনিমাম 7 থেকে 8টি ডেলিগেট, বিজনেস ডেলিগেট, এই ইনভেস্টর ডেলিগেটদের সঙ্গে মিটিং করেছেন এবং উনি তাদেরকে বারবার আহ্বান করছেন যে আমাদের এই আছে, আপনারা এখানে বিনিয়োগ করুন। আমি এই জন্য বলছি যে যখন আমাদের তো আসলে বিনিয়োগ ক্ষেত্রে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে আমরা জানি, এবং আপনি যদি দেখেন যে গত 15-20 বছর বাংলাদেশে কিন্তু বৈদেশিক বিনিয়োগটা যদি আমরা দেখি সেই অর্থে আমরা এখানে কোনো প্রবৃদ্ধি নাই, আমাদের এই অর্থে এক ধরনের স্লত অবস্থা। কিন্তু আমার কাছে এই জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেটি বলছেন যে আমাদের এই আছে, আমাদের ইউটিলিটি সার্ভিস, এটা আমরা আইন কানুনকে আরও সহজ করার চেষ্টা করছি, আমাদের যে সমস্ত করাপশন ছিল বিভিন্ন জায়গায় সেই জায়গাতে আমরা এটা করাপশনটা কমানোর চেষ্টা করছি, আমাদের পোর্ট যেটি আছে পোর্টের ফ্যাসিলিটি বাড়ানোর চেষ্টা করছে। এবং উনি কিন্তু ওনার সঙ্গে গতকাল ইউকের বিনিয়োগকারীরা দেখা করেছেন, ওনার সঙ্গে এর আগের দিন চাইনিজ এবং আপনার কোরিয়ান বিনিয়োগকারীরা দেখা করেছেন উনি একাধিক। এবং গতকাল কিন্তু ওনার সঙ্গে এই যে আপনি জানেন যে দুবাই ভিত্তিক একটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড নাম, এটা হচ্ছে সারা পৃথিবীতে পোর্ট পরিচালনাকারীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যিনি প্রধান উনি কিন্তু গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার বাসভবনে যমুনাতে দেখা করেছেন। এবং উনিকে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিনিয়োগকারীদের সঙ্গে নিজে এনগেজ হচ্ছেন, এই বিনিয়োগ সম্মেলনটাকে নিজেই লিড দিচ্ছেন, যার জন্য বিনিয়োগকারীদের, বাইরের বিনিয়োগকারীদের আস্থার জায়গা যে বাংলাদেশে আমরা কেন বিনিয়োগ করব, প্রধান তিনি যদি আপনার আমার কাছে মনে হয়েছে যে বিদেশি বিনিয়োগকারী একটা আস্থা পাচ্ছে যে এখানে বিনিয়োগ করা যেতে পারে। এবং আপনাকে আমি বলি আমাদের যিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটি বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, উনি একটি চমৎকার কথা বলেছিলেন শুরুর দিনে। উনি বলেছিলেন যে আমরা আর ওভারনাইট কিন্তু আসলে বিনিয়োগ নিয়ে যারা আসছেন দেশের বাইরে থেকে তারা কালকেই যে ঘোষণা করে দিয়ে যাবেন বা আজকেই যে ঘোষণা করবেন যে আমরা এখানে বিনিয়োগ করবো, বিষয়টা এমন না। কিন্তু ওনারা বলছেন যে সরকার যেটি বলছে যে আমরা তাদেরকে মাথায় একটা ইতিবাচক ভাবনা ঢোকাই দিতে চাই। উনি এই ইতিবাচক ভাবনাটা নিয়ে উনি দেশের বাইরে আমাদের দেশ থেকে যখন বাইরে ওনার দেশে যাবেন
উনি ওনার বন্ধুর সঙ্গে, ওনার কলিগস সঙ্গে এবং ওনার আর যারা ইনভেস্টার তাদের সঙ্গে কথা বলবেন, এবং সরকার কিন্তু সেইটা দেওয়ার চেষ্টা করেছে। এবং শিমুল, আরেকটি বিষয় বলি যে আমরা আগে বাংলাদেশে, আপনি জানেন যে বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেটি, সেখান থেকে কিন্তু জানেন তাদের কিন্তু এই যে বিনিয়োগ সম্মেলনের করার কথা না, কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল আগে, যে সরকারের আমলে কোনো আসলে কোনো রুলস মেনে কোনো কিছু করা হয় না, তো সেই সময় আমরা দেখেছি এই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেটি, তাদের পক্ষ থেকে দেশের বাইরে একাধিক জায়গায় বিনিয়োগ সম্মেলন করা হয়েছিল, যেখানে রাষ্ট্রের শত শত কোটি টাকা যেখানে নষ্ট করা হয়েছে, তার যদি আপনি বলেন যে তার রেজাল্ট হচ্ছে জিরো। এবারের সম্মেলনের ডিফারেন্সটা কি জানেন? আরেকটা ডিফারেন্স, এইবার সম্মেলন আমরা যারা এজ এ সাংবাদিক হিসাবে দেখেছি, এবারের সম্মেলন কিন্তু ওইভাবে জৌলুস কোনো কিছু ছিল না, খুবই সাদামাটা। এবং যাদেরকে আপনারা দেখেছেন যে আপনারা বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই আপনার কিন্তু হচ্ছে 70 জন বিনিয়োগকারীকে চিটাগাং নিয়ে যাওয়া হয়েছে, ওখানে কোরিয়ান ইপিজেড এবং হচ্ছে আমাদের যে মিরেশ্বরায় যে ন্যাশনাল ইকোনমিক জোন, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মাঠে নিয়ে বলা হয়েছে যে আমাদের এইটা আছে, একেবারে ফিল্ডে নিয়ে, কোনো গল্প না এবং কোনো লুকোচুরির কোনো বিষয় না, আমাদের এইটা আছে, আমরা এখানে এটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। সরেজমিনে গিয়ে তাদের যদি মনে হয় যে না এটা ঠিক আছে, সরকার সেটাই চেষ্টা করেছেন। এবং আমি বলবো যে মানে সরকারের জায়গা থেকে লুকোচুরির কোনো বিষয় নেই। আগে যেটা করা হতো, আপনি জানেন যে তথ্যের ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর ছিল, যেটি আমাদের নাই সেটিও বলা হতো যে আমাদের এটা আছে। এবং গতকাল আমি বলি, আমি ওয়ালটনের একজন খুব সিনিয়র একজন কর্মকর্তা, তার সঙ্গে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে বিদেশ থেকে কোনো বিনিয়োগকারী আসলে ওনাদের ফ্যাক্টরিতে নিয়ে চলে যেতেন, ওটা নিয়ে দেখাতেন যে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি সুন্দর সুন্দর বলে এই যে চালাকি করা। এবার কিন্তু এটি করা হচ্ছে না, ফিল্ড বলা হচ্ছে যে আমাদের এটা আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে ওয়ালটনের যে সাজানো গোছানো কোম্পানিতে নিয়ে গিয়ে তাদেরকে এই ধরনের ধোকার মধ্যে ফেলে দেওয়া হতো, আসলে কি তারা এতই বোকা ছিল যে এই ধোকা তারা পড়তেন? এই জন্য তো আমরা ইনভেস্টমেন্ট পাই নাই, আমাদের তো কোনো রেজাল্ট নাই। আপনি যদি গত কয়েক বছর দেখেন কোন বিদেশি ইনভেস্টমেন্ট শোনেন, মিথ্যা কথা দিয়ে আপনি বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পারবেন না, কারণ যারা ব্যবসা করে বিশেষ করে বিদেশে এরা অনেক আইকিউ অনেক স্মার্ট ব্যবসায়ীদের। সো এখানে মিথ্যা কথা দিয়ে বিনিয়োগ করবেন, তারা তো অবশ্যই চিন্তা ভাবনা করবেন, একজন বিনিয়োগ করবেন। আর আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কেবল বিনিয়োগ করার জায়গা, একজন চাইনিজ বিনিয়োগকারীর কথা যদি দেন, তার কিন্তু বিকল্প জায়গা আছে। উনি মালয়েশিয়াতে ইনভেস্ট করতে পারেন, উনি থাইল্যান্ডে করতে পারেন, উনি ভিয়েতনামে করতে পারেন, উনি সিঙ্গাপুরে করতে পারেন, কেন বাংলাদেশে আসবেন? সো আপনার তো ওই জায়গা থেকে ভালো কিছু দিতে হবে, ভালো কিছু। দ্যাট মিনস যে আমাদের এইটা আছে, যেমন আমাদের শ্রম সস্তা একটা শ্রম আছে, কিন্তু আমাদের একটা সমস্যা রয়ে গেছে, আমরা কিন্তু দক্ষ শ্রমিক এখনো তৈরি করতে পারি নাই। আমাদের সরকার থেকে এবার বলা হচ্ছে যে আমরা দক্ষ শ্রমিক তৈরি করার জন্য ইনস্টিটিউট করছি এবং ইভেন আমরা বাইরে পাঠানোর চেষ্টা করছি। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে একটা হাইপ কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা ডেফিনেটলি ডক্টর ইউনূসের নেতৃত্বে। আপনি একটা জিনিস বললেন এখানে, বিডার চেয়ারম্যানের কথা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, আপনি দেখেছেন। তো আমরা আলোচনা করতে চাই যে এই বিডার চেয়ারম্যানকে আমরা সামাজিক মাধ্যমে জানলাম ওনাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে, তো ওনার যদি বিষয়টা একটু বলেন যে আসলে কি কারণে। আচ্ছা, ওনার বিষয়টা আমি বলি শিমুল, একটা বিষয় এখানে বলতে হবে, এটা আমি আগের যে সরকার ছিল তার যে ক্রিটিসিজম করছে বিষয়টা তা না। আপনি দেখেন আগের যিনি হচ্ছে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিল লোকমান হোসেন, ওনার নাম। উনি হচ্ছে এর আগে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, তার আগে সম্ভবত ভূমি মন্ত্রণালয়ে কোথায় কোথায় চাকরি করেছেন। ওনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড কোনো ইকোনমিক্স বা এই সাইডের না। আমি বলছি যে আপনি যদি হচ্ছে সঠিক জায়গায় একটা জায়গায় সঠিক লোককে যদি না বসান, ওটাকে কিন্তু আসলে পরিচালনা করা তার পক্ষে সম্ভব না। এবং আপনি আগের যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন, আপনি একজন সাংবাদিক, আপনি আপনার সহকর্মীদের সাথে কথা বলে জানতে পারবেন উনি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার মতো সে ক্যাপাসিটি ওনার ছিল না। বাংলাদেশের অর্থনীতি উনি ভালো বুঝতেন না, বৈশ্বিক অর্থনীতি ভালো বুঝতেন না। কিন্তু আপনি যে লোকের কথা বলছেন, এই যে এখন যিনি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান, এই আশিক মাহমুদ, উনি গতকাল যে প্রেজেন্টেশন দিয়েছেন, আমি ওই প্রোগ্রামে ছিলাম, আমি দেখেছি যে বিদেশি ইনভেস্টররা খুশি হয়েছেন। উনি বাংলাদেশের এই যে সামগ্রিক অবস্থাটাকে উনি মানে সত্যিকার অর্থে একদম স্মার্টলি তুলে ধরেছেন। এবং উনি কিভাবে বাংলাদেশে দেখেন, উনি কিন্তু লিঙ্ক করেছেন যে বাংলাদেশে এখন একটা সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছে, বাংলাদেশে একটা সংস্কার হচ্ছে শুধু রাজনীতি না, আমরা এখানে আর্থিক সেক্টরে সংস্কার করছি। এবং উনি কিন্তু দেখেন, উনি কিন্তু এটা না, আরো অনেক জায়গায় বলেছেন যে আপনি জানেন যে কোরিয়ান ইপিজেড যেটি বিশাল একটা ইপিজেড এবং সুন্দর, একেবারে ওই ইপিজেডটা বিনিয়োগের জন্য একেবারে উপযুক্ত। এখন আপনি কি জানেন গত 10-15 বছরে ইপিজেডে কোনো বিনিয়োগ হচ্ছিল না? এটার একটি কারণ হচ্ছে ওখানে জমির যে মিউটেশনের ঝামেলা ছিল। এবং সেই ঝামেলাটা কেন? সেই ঝামেলাটা ছিল ওখানকার যিনি স্থানীয় এমপি ছিলেন, উনি আগের সরকারের একজন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি।
আগের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, তারা ওখানে জমি চেয়েছিল, তারা ওই কোরিয়ান ইপিজেডের ভেতরে তাদেরকে জমি দিতেই হবে, না হলে মিউটেশন, এবং সরকার কোনোভাবে সেটারে করার সুযোগ দেয়নি। এই সরকার এসে সাহসী উদ্যোগ নিয়েছে এবং মিউটেশন হয়ে মানে সেই ঝামেলাটা নাই, এটা সমাধান হয়ে গেছে। এবং কোরিয়ান ইপিজেডের যিনি মালিক, আপনি জানেন যে ক্যাকসাং, যাকে গতকাল সরকারের পক্ষ থেকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়েছে, উনি কিন্তু আমি যেদিন হচ্ছে এই বিজনেস সামিটের প্রথম দিন হচ্ছে যখন ইনভেস্টরদেরকে চিটাগাং নিয়ে যাওয়া হয়েছে, আমি তখন ছিলাম, আমি দেখেছি যে উনি এটা বলছেন উনি নিজের জায়গা থেকে যে সরকার উদ্যোগ নিয়েছে এবং সরকারের মনে হচ্ছে সরকারের উদ্যোগগুলো সত্যিকার অর্থে কার্যকর উদ্যোগ, এবং আপনারা আসুন, বাংলাদেশ এটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই কথাগুলো উনি বলেছেন। এই কথাগুলো যদি তার মুখ থেকে আসে তাহলে নিশ্চয়ই পজিটিভ একটা বিষয়, নিশ্চয়ই পজিটিভ, কারণ আমি আপনি বাংলাদেশি, আমরা বলা আর উনি বলা তো আসলে ডিফারেন্ট। উনি যখন বলবেন একজন বিদেশি হয়ে, এবং উনি এখানে বিলিয়ন ডলার্সের এখানে বিনিয়োগ করেছেন, উনি যখন বলবেন যে বাংলাদেশ এটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা আসুন, এখানে বিনিয়োগ করলে আপনাদের সুবিধা, আপনারা লাভ করতে পারবেন। তো এটা আমার কাছে মনে হয়েছে যে খুব মানে সরকারের যে ইয়েটা, আমি বলবো যে আন্তরিকতা, বিনিয়োগের যে আন্তরিকতা সেটা। আর আশিক চৌধুরীর কথা আরেকটু বলি যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে নিজে উনি ওনাকে কল করে নিয়ে আসছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে উনি অত্যন্ত একজন উপযুক্ত মানুষকে সঠিক জায়গায় বসিয়েছেন। এবং আপনি যদি সামগ্রিক দেখেন, আমি যেটি বলছিলাম এর আগে যে বিনিয়োগ সম্মেলনগুলো হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, এবার একেবারে সাদামাটা বাট উপস্থাপনা ছিল অসাধারণ। মানে আগে যেটা হয়েছিল যে ওই সময় অনুষ্ঠানটা হবে, এটা একটা জাঁকজমক হতে হবে, জৌলুসপূর্ণ, বাট রেজাল্ট কি আসবে সেখানে আসলে মূল যে বিষয় প্রতিপাদ্য সেইখানে তাদের। আশিক চৌধুরী আর একটা প্রশংসা করতে হয়, উনি কিন্তু এই যে এবারের বিনিয়োগ সম্মেলনটাকে নাম দিয়েছেন যে নেটওয়ার্কিং সম্মেলন, নেটওয়ার্কিং সামিট, মানে কানেকশন তৈরি। হ্যাঁ, মানে ওনারা কি করেছেন, বাংলাদেশের একজন ব্যবসায়ীর সঙ্গে বিদেশের একজন ব্যবসায়ী এসে কথা বলবেন, এবং আপনি কি জানেন বাংলাদেশের যত এই বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের যতগুলো সংস্থা আছে, সেটা আপনি বলতে পারেন যে চট্টগ্রাম পোর্ট, সেটা বলতে পারেন যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেটা, বা গ্যাস সাপ্লাই যারা দিচ্ছে, মানে তারপরে ভূমি মন্ত্রণালয়, সবাইকে উনি কিন্তু এখানে নিয়ে গেছেন গতকাল, সবাই ছিলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হয়তো 5 জন 10 জন করেছিলেন, এবং তাদেরকে উনি রাখছিলেন যে একজন বিদেশি বিনিয়োগকারী তার কাছে জিজ্ঞেস করবে যে আপনি কি অবস্থা, আপনি কিভাবে আমাদেরকে মানে ইলেকট্রিসিটির কি অবস্থা, কিভাবে আমি যদি এখানে একটা ইন্ডাস্ট্রি করতে চাই তাহলে আপনি কিভাবে আমার ইলেকট্রিসিটির সাপ্লাই দিবেন, কি অবস্থা। এই যে আমি বলছি যে নেটওয়ার্কিং, যেটা আসলে বিদেশি বিনিয়োগকারীর কিন্তু এটাই করার দরকার। উনি সংশ্লিষ্ট লোকের সাথে যদি কথা বলতে পারে তাহলে কিন্তু উনি বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতেও সুবিধা হয়। তাই আমি বলছি যে এই যে আইডিয়াস, এবং আমাদের গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দারুণ বলেছেন যে বাংলাদেশ একটা অদ্ভুত আইডিয়ার জায়গা, এখানে আমি সেখানে একটু আসতে চাই। তো তার আগে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। আপনি যেটা বললেন যে আশিক চৌধুরীকে নিয়ে আসা হয়েছে, তো আমরা জানি যে বিগত সময় আমরা ব্রেন ড্রেন নামে একটা শব্দ আমরা শুনে থাকি, অভ্যস্ত হয়ে গেছে যে বাংলাদেশের যারা মেধাবী তাদেরকে সরকার বিভিন্ন কারণে আসলে দেশে রাখতে পারেনি। তো এই সরকার কি সেই সার্চিং করছে কিনা যে ব্রেন ড্রেনকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা ডেফিনেটলি সার্চিং করছে, কারণ আমি আশিক চৌধুরীর প্রশংসা করছি, আর একজন ব্যক্তির প্রশংসা করতে হয় যিনি গতকালকের অনুষ্ঠানটা যিনি সঞ্চালনা করেছিলেন, উনি হচ্ছে লুৎফে সিদ্দিকী, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয়। শিমুল, আপনাকে বলতে হবে আপনি ওনার বক্তব্য শুনেছেন কিনা, ওনার যে উপস্থাপনা অসাধারণ, সেটা আশিক চৌধুরীর থেকেও আরো বেটার, এবং ওনাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আমি শুনেছি যে উনি একমাত্র বাংলাদেশে যিনি বিদেশে খুব বড় একটা কোম্পানি ব্যাংকের যিনি এমডি ছিলেন, সিও, উনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, উনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছেন। আমি বলছি যে এই ধরনের লোকজন হারিয়ে যাওয়া মেধা মানে আমার এই যে আপনি জানেন যে লুৎফে সিদ্দিকী, উনি কিন্তু ওনার পড়ালেখা, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার ইকোনমিক্স বোঝা, এটা অত্যন্ত মানে আমার কাছে মনে হচ্ছে ওনারা অনেকটা আনপ্যারালাল টাইপের। এইসব লোককে এনে যে ব্যবহার করা হচ্ছে, এবং ওনার পজিশনটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য দেখা, যেহেতু ওনার দেশের বাইরে অনেক এনগেজমেন্ট আছে, এই কারণে এই যে মিউটেশনের যে সমস্যাটা, এটা কিন্তু অগ্রণী ভূমিকায় আপনার এই লুৎফে সিদ্দিকী ওখানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। জি, আমরা আরেকটু কথা বলতে চাই, যেহেতু আমরা আসলে প্রসঙ্গটা আমাদের আজকের বিনিয়োগ সম্মেলনকে ঘিরে বেশিরভাগ সময় থাকবে। তো আপনি যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা তিনি বলছেন বাংলাদেশ বিশ্বকে বদলে দেওয়ার মতন যে আইডিয়া আছে, এই আইডিয়াগুলো আপনারা কিছু আজ করতে পারেন যে আমাদের আসলে নেক্সট বাংলাদেশকে সহ পুরো বিশ্বকে লিড দেওয়ার মতন আইডিয়াগুলো আমরা কি আনতে পারি, বা আমাদের ভিতর কি কি জিনিসগুলো আছে যেগুলো আমরা না, উনি আইডিয়ার কথা বলতে গিয়ে উনি নিজের এক্সপেরিয়েন্সের কথা বলেছেন। যেমন উনি বলেছেন যে ক্ষুদ্র ঋণের কথা, যেটি সারা পৃথিবীতে আপনি জানেন যে এখন আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু ক্ষুদ্র ঋণের চালু আছে, ইভেন আমেরিকাতেও আছে। তো উনি বলেছেন যেমন উনি ক্ষুদ্র ঋণ দিয়ে হচ্ছে এই যে ক্ষুদ্র ঋণ দিয়ে গ্রামে
এবং আপনি জানেন যে গতকাল উনি যখন বক্তৃতার এক পর্যায়ে উনি কিন্তু চোখের কেঁদে পানি ফেলেছেন। ঝরেছে ওনার, আমরা দেখেছি। কারণ উনি বলেছেন যে 74 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের সময় উনি বলছেন যে আমি দেখেছি মানুষ না খেয়ে, লিটারেলি না খেয়ে, খাদ্য না পেয়ে কিভাবে 15 লাখ মানুষ মারা গেছে, কিভাবে মানুষ হচ্ছে তার শরীর দেখে কষ্ট লাগতো। উনি এটা বলতে গিয়ে কিন্তু কেঁদেছেন। সত্যি এটা আমরা আবেগতাড়িত হয়েছি। হ্যাঁ, যে আসলে এটা হলো দেশপ্রেম, যাই বলেন। এটা আসলে আমি সরকারের পক্ষে বলছি সেটা না, এটাই দেশপ্রেম। এবং উনি কিন্তু উনি হচ্ছে বলেছেন যে এই মানুষগুলো যে যাত্রা, আমরা একটা জায়গায় এখন আসছি, এবং কিন্তু এই মানুষগুলো হচ্ছে সেই গরিব ছিল বা আমরা খেতে পারি নাই, বাট এখন একটা জায়গা আছে এবং আমাদের মাথায় অনেক মানে আইডিয়া আছে। উনি বলেছেন যে আমাদের দেশে একেবারে গ্রামে বসে একজন মহিলা, কিন্তু আমার বাড়ি যশোরে, গ্রামে বসে একটা মহিলা কিন্তু ওই যে কাঁথা সেলাই করছে, এবং সুন্দর কাঁথা, যেগুলো দেশের বাইরে যাচ্ছে। হ্যাঁ, এবং এইগুলো আসলে দেশের বাইরে পাঠানোর মতো। হ্যাঁ, আপনারা আমাদের দেশের এই দেশে যে যদি দেখেন যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটি হচ্ছে খুব মানে আমরা তো এখন অনেক বড় বড় জায়গায় চলে গেছি, এর বাইরে যে সমস্ত জায়গা, উনি যেমন একটা ফোনের উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ফোনের, উনি বলেছেন যে ফোন প্রথম এই গ্রামীণ ফোন যখন ওনারা চালু করেন, উনি বলেছেন যে আমি বিদেশে যারা হচ্ছে থাকেন গালফের কান্ট্রিগুলো, আমি দ্যাট মিনস বলছি সৌদি আরব সহ, হ্যাঁ, উনি কিন্তু ওই সমস্ত তাদের মাদেরকে, যে মায়ের একটা বাচ্চা দুইটা বাচ্চা দেশের বাইরে, তাদেরকে উনি ফোন দেওয়ার চেষ্টা করেছেন শুরুর দিকে, হ্যাঁ, কথা বলার জন্য। এই যে মানে এটা কিন্তু একটা আইডিয়াস। এবং উনি বলেছেন যে এরকম প্রচুর জিনিস আছে বাংলাদেশে, আপনারা আসুন, এখানে একটা বড় মার্কেট, এখানে এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগান, এবং ওই আইডিয়াগুলোকে কাজে লাগাতে গেলে তো ইনভেস্টমেন্ট করতে হবে। এবং এটা এখানে বাংলাদেশে প্রচুর মানুষ আছে, আপনারা এটা করেন। এবং উনি কিন্তু বারবার বলছেন শিবুল যে এটারে উনি ম্যানুফ্যাকচারিং একটা হাব, ম্যানুফ্যাকচারিং একটা উৎপাদন কেন্দ্র করতে চান দক্ষিণ এশিয়ার মধ্যে, যে এখানে আপনারা আসুন। এবং আপনি জানেন যে জিওগ্রাফিক্যালি আসলে তো আমরা সেই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি, যে ডেফিনেটলি আমাদেরকে ঘিরে আশেপাশের দেশগুলোতে আসলে বিনিয়োগ পণ্য ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। জি, এবং উনি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করি, যে উনি যে আপনি জানেন যে চীনে কিন্তু এখন যে শ্রমের যে মজুরি, এটা বেড়ে যাচ্ছে। এই কারণে উনি বারবার কিন্তু চাইনিজ ইনভেস্টরদেরকে বলছেন যে আপনি যে ইন্ডাস্ট্রিটা অন্য দেশে নিয়ে যেতে চান, আপনার ব্যয় বেড়ে যাওয়ার কারণে, ওটা অন্য দেশে না, বাংলাদেশে নিয়ে আসুন, এখানে কারখানা স্থাপন করুন, এখানে আপনি ম্যানুফ্যাকচারিং করুন, এখানে ম্যানুফ্যাকচারিং করে আপনি আপনার দেশে নিয়ে যান, অন্য দেশে এক্সপোর্ট করুন। হ্যাঁ, এখানে আমাদের অনেক শ্রমিক আছে, তাদেরকে কাজে লাগান। তো একটা বিষয় যে আসলে আমার কাছে মনে হয়েছিল যে এই বিষয়গুলি নিয়ে আপনি বলতে চাইলে আরো অনেক সময় বলতে পারবেন। আমরা একটু যেহেতু সময় সংক্ষিপ্ততা রয়েছে, আমরা একটু আসতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে শুল্ক নিয়ে সাম্প্রতিককালে একটা টানাপোড়েনের সম্পর্ক ছিল, যদিও সেটা 3 মাসের জন্য স্থগিত করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে শিমল, এটা বিষয়টাকে দেখা বলতে আমি তো বলবো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা একটা অত্যন্ত আনন্দের খবর এবং স্বস্তির জায়গা। কারণ আমি নিজে অর্থনীতির ছাত্র এবং অর্থনীতি নিয়ে সারা জীবনই কাজ করেছি। এই শুল্ক আরোপের পরে আমারও নিজে এক ধরনের মেন্টালি একটা প্রেসার বোধ করছিলাম। আমি নিজে ব্যবসা করি না, কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যাবে এটা চিন্তা করে। তো গতকাল রাতে যখন এই খবরটি আমরা পেলাম, সত্যি এটা আনন্দের এবং স্বস্তির। আমি নিজে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা একটা কঠিন জায়গা থেকে রিলিফ পেলাম। এবং এটা আমি দু একজন ইকোনমিস্ট বা সরকারের একেবারে হাই লেভেলে যারা এটা নিয়ে কাজ করে আমি কথা বলেছি, তো তাদের কাছে আমি একটা জিনিস আভাস পেয়েছি, যে এরকম যেহেতু মার্কিন প্রশাসন শুল্কটা অলরেডি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে এবং নতুন করে হয়তো ওই পর্যায়ে যাবে না, সিদ্ধান্তটা অ্যাগ্রেসিভ মোডটা থাকবে না, যেটা নিশ্চয় আমাদের জন্য খুবই ভালো। এবং আমরা যে একটা ইতিবাচক মানে দেশকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে সরকার, বা আমরা চাচ্ছি, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সত্যিকার অর্থে আমরা দৃশ্যমানও দেখছি যে বেশ কিছু ইতিবাচক, বিশেষ করে আর্থিক সেক্টর যদি দেখেন, তা আমার মনে হয় এটার কারণে আমাদের সেই ইতিবাচক যে যাত্রা, সেই যাত্রাটা যে বাধাগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি দেখা যাচ্ছিল, সেটা আর থাকছে না। তো আসলে বিষয়টি স্বস্তির খবর আমাদের কাছে এই কারণেই যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে আসলে ডমিনেট করে, সেই হিসেবে বাংলাদেশে এখন যে সময়টা ছিল, আমাদের কিছু অদৃশ্য দৃশ্যমান কিছু প্রতিপক্ষ এই মুহূর্তে ছিল সরকারের, যাদের মুখ কিন্তু আজকে থেকে বন্ধ হয়ে গেল মনে হচ্ছে আর কি। জি, আপনি বলুন। হ্যাঁ শিমুল, আরেকটি জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনি দেখেছেন যে মার্কিন প্রশাসন কিন্তু শুধুমাত্র চীন ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে যে উনি যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, এগুলো উনি 10% রেখে বাকিটা উইথড্র করেছে। বাংলাদেশে তো অলরেডি আছে 10%। তো এখন যেটা হচ্ছে যে চীনে কিন্তু উনি হাই ট্যারিফ রেখেছে। এর ফলে আমাদের কিন্তু যে আমরা বলছিলাম যে চীনের হাই ট্যারিফের কারণে আমরা একটা বাণিজ্যিক সুবিধা
পেতে পারি রপ্তানির ক্ষেত্রে, সেই সম্ভাবনা কিন্তু আবার তৈরি হলো ওনার এই গতকাল রাতের আমাদের মানে দ্বিমুখী আসলে আমাদের সুবিধা আর কি মনে একটা মানে ভালো একটা আমরা একটা ভালো একটা স্বপ্ন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের রপ্তানি বাড়ানোর একটা ভালো সম্ভাবনা থাকছে। রাশেদ ভাই, আসলে আমরা আলোচনা করতে পারতাম এই বিষয়টি নিয়ে আরো দীর্ঘক্ষণ ধরে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত রয়েছে, আমরা আজকে এখানেই শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শিমুল, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকের আলোচনা। আমাদের সঙ্গে ছিলেন SM রাশিদুল ইসলাম, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক। আমরা আবারও ফিরবো আগামী পর্বে, সেখানে অন্য কোনো অতিথি থাকবেন এবং অন্য কোনো আলোচনা বিষয় থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।